নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। দেখুন, শীত চলে গেছে, গরম তো পড়েই গেছে, রীতিমতো এসি টেসি চালাতে হচ্ছে, পাখা তো চালাতেই হচ্ছে। কিন্তু বাঙালির কি সত্যি শীত ঘুম ভেঙেছে? আমি বলবো ভাঙেনি। যদি শীত ঘুম বাঙালির না ভাঙে, তাহলে পরিণতি ভালো তো হবেই না। অত্যন্ত ঝুঁকির মুখে যে আমরা দাঁড়িয়ে আছি, সেটা কি এই রাজ্যের বাঙালিরা এখনো বুঝতে পারছেন না? কেন এই কথাটা বলছি? দেখুন, যে ঘটনাটা ঘটেছে সেটা অনুপ্রাণিত গণমাধ্যম সেভাবে গুরুত্বই দেয়নি। কিন্তু আনন্দবাজার গোষ্ঠীর দুটো কাগজ, যেটা কলকাতা থেকে প্রকাশিত হয়, একটা আনন্দবাজার, একটা টেলিগ্রাফ। টেলিগ্রাফ পত্রিকায় খবরটা খুব গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে 23শে ফেব্রুয়ারি, আর আনন্দবাজার পত্রিকায় খবরটিকে স্থান দেওয়া হয়েছে বোধহয় 7-এর পাতায়। টেলিগ্রাফে সার্কুলেশন কম, আনন্দবাজারের টেলিগ্রাফের তুলনায় অনেক বেশি, এখনো সর্বাধিক প্রচারিত দৈনিক। তাহলে আনন্দবাজার পত্রিকায় প্রথম পাতায় যে খবরটি থাকা উচিত ছিল, এইটুকু বলতে পারি, উচিত ছিল, সেই খবরটাকে চালান করা হয়েছে 7-এর পাতায়। কেন? বঙ্গেশ্বরী রেগে যাবেন? আপনাদের বিজ্ঞাপন বন্ধ হয়ে যাবে? এত বড় খবর, সেটা রাজ্যবাসীকে জানানোর দায়িত্ব তো আপনাদের মতো গণমাধ্যমের। কি সেই খবর বলি, তার আগে আপনাদের অনুরোধ জানাই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করে আমার এই উদ্যোগকে আর্থিকভাবে সহায়তা করার জন্য। সম্প্রতি দিল্লি পুলিশ এবং তামিলনাড়ু পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে 8 জন লস্কর-ই তৈয়বার জঙ্গিকে গ্রেপ্তার করেছে। তারা রাজধানী দিল্লি, লালকেল্লা, জনবহুল মেট্রো স্টেশনে বিস্ফোরণের ছক কষেছিল। তাদের মধ্যে 2 জন, উমর ফারুক আর রবিউল আলম। উমর ফারুক মালদায় বাড়ি, আর রবিউল বাংলাদেশের ঠাকুরগাঁও জেলা। তাদের 2 জনকে নিউ টাউনের কাছে হাতিয়ারা থেকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ। এবং টেলিগ্রাফে ইমরান আহমেদ সিদ্দিকী বাইলাইন কপিতে লিখেছেন যে রাজ্য পুলিশ হয় জানতো না, নয় কোনো সহযোগিতা করেনি। আমি জানি না কোনটা সত্যি। মানে এটা কিন্তু যৌথ অভিযান হয়নি, দিল্লি পুলিশ এবং রাজ্য পুলিশের যৌথ অভিযান হয়নি। হাতিয়ারা থেকে যে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে লস্কর-ই তৈয়বার জঙ্গি সন্দেহে, তাদের যদি আমাদের ধরুন এসটিএফ, রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ বা দিল্লি পুলিশ একসঙ্গে অভিযান চালিয়ে গ্রেপ্তার করতো, তাহলে কলকাতা পুলিশ অন্তত বিবৃতি দিত। কিন্তু পুরো বিবৃতিটা এসছে দিল্লি পুলিশের পক্ষ থেকে। আবার তামিলনাড়ু পুলিশও 6 জনকে গ্রেপ্তার করেছে। তারা গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করত, তারা প্রত্যেকে বাংলাদেশি নাগরিক, অবৈধভাবে অনুপ্রবেশ করেছে, ভুয়ো পরিচয়পত্র বানিয়েছে, আধার কার্ড, ভারতের জনসমুদ্রে মিশে গেছে, কাজের বাজারে ভাগ বসিয়েছে এবং ভারতকে রক্তাক্ত করার চক্রান্ত করেছে। ভারত বাংলাদেশ সীমান্ত কত? 4200 কিলোমিটার। পশ্চিমবঙ্গে কত? 2200 কিলোমিটার। দিদিমণি দিল্লিতে সাংবাদিক বৈঠক করে কি বললেন? আমাদের টাকা দাও, আমরা ফেন্সিং দেব। অর্থাৎ সীমান্ত সুরক্ষাকে উনি গুরুত্বই দিতে চান না। অনুপ্রবেশ হচ্ছে, তার জন্য বিএসএফ দায় এড়াতে পারে না। আরে অনুপ্রবেশকারীরা রাজ্যে ঢুকে স্থানীয় জনপদেই যায়, তাহলে তারা স্থানীয় জনপদে গেল, রাজ্যের পুলিশ প্রশাসন গোয়েন্দারা খবর পেল না, তারা জাল আধার কার্ড তৈরি করলো, করে ভারতীয় নাগরিক সাজলো, সে যে তামিলনাড়ুতে বস্ত্র কারখানায় কাজ করলো, বাংলাদেশে লস্কর-ই তৈয়বার হ্যান্ডলার, তাদের সঙ্গে যোগাযোগ রাখতো। যে হ্যান্ডলারকে 2007 সালে দিল্লি পুলিশ গ্রেপ্তার করেছিল AK-47 সহ বিস্ফোরক নিয়ে, 10 বছর তিহার জেলে ছিল, তিহার থেকে মুক্ত হয়ে সে চলে যায় বাংলাদেশে।
তার সঙ্গে হাফিজ সঈদ এবং জাকিউর রহমান লাগভি সরাসরি যোগাযোগ ছিল। এই উমার ফারুক 2025 মার্চ মাসে বাংলাদেশ গিয়ে এই জঙ্গি সংস্রবে আসে, তার মগজ দোলাই হয়, তাকে দায়িত্ব দেয়া হয় যে বাংলাদেশি ন্যাশনাল যারা ভারতবর্ষে লুকিয়ে আছেন ভারতীয় সেজে, তাদের মধ্যে থেকে জঙ্গি খুঁজতে। ভাবতে পারছেন কোথায় আমরা দাঁড়িয়ে আছি? এবং আমাদের বাড়ির কাছে হাতিয়ারা ঘর ভাড়া নিয়েছিল। তারা দিল্লিতে করা মেট্রো স্টেশনে পোস্টার ফেলে, আজাদ কাশ্মীর, কাশ্মীরে গণহত্যা বন্ধ, এবং কলকাতাতেও ফেলেছিল। এবং সেই পোস্টার ফেলার ভিডিও তারা পাঠিয়েছিল বাংলাদেশের লস্করের হ্যান্ডলারকে। তাহলে কলকাতায় মেট্রো স্টেশনে এই বা কলকাতার কোনো জায়গায় যদি পোস্টার পড়ে, সেই পোস্টার পড়ার পরে সেটা কি নজরে এসেছিল আমাদের রাজ্য প্রশাসনের, পুলিশ প্রশাসনের? কি ব্যবস্থা আপনারা নিয়েছিলেন? এই প্রশ্নগুলো আজকে উঠছে। কারণ সাদ রাডিকে নদিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছিল, ভোটার সেজেছিল, সে জঙ্গি, আনসার আল্লাহ বাংলা। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে একটা কাশ্মীরি জঙ্গিকে ধরেছিল অন্য রাজ্যের এসটিএফ। খাগড়াগড় বিস্ফোরণে বাংলাদেশি জঙ্গিদের নাম জড়িয়েছে। এই যে আধার কার্ডকে কেন প্রমাণ হিসাবে গ্রহণ করা হবে না, দিদিমণি গলা ফাটিয়েছেন না সুপ্রিম কোর্টে? তাহলে আধার কার্ড কিভাবে জাল হচ্ছে, এবং এই জাল চক্র তো এখানে আছে, সবাই জানে। পাসপোর্টের জাল চক্রও আছে। তাহলে আমাদের নিরাপত্তাটা কোথায়? আপনার পাশের বাড়ি যদি লস্কর তৈবা জঙ্গি থাকে, আনসার আল্লাহ বাংলার জঙ্গি থাকে, মিশে গেছে, বুঝতে পারছেন না, বাজারে দেখা হচ্ছে, পাড়ায় আছে, হঠাৎ করে শুনলেন এসটিএফ এর অভিযান, ধরা পড়লো আপনার ঘরের পাশে কুখ্যাত জঙ্গিরা। কোথায় আছি আমরা? ভাবতে হবে। আর কতদিন আপনারা জেগে ঘুমোবেন? কলকাতাকে নিরাপদ আশ্রয় বা ট্রানজিট রুট হিসেবে ব্যবহার করা। এরা 7ই ফেব্রুয়ারি কলকাতা থেকে দিল্লি বিমানে গেছিল, পোস্টার লাগিয়ে ছবি টবি তুলে বাংলাদেশে লস্করের হ্যান্ডলারকে পাঠিয়ে অভিনন্দন পেয়ে আবার ট্রেনে করে দিল্লি ফেরে, তারপরে বোধহয় কলকাতায় ফেরে, তারপর এখানেও লাগিয়েছিল। এই যে দুজনকে হাতিয়ারা থেকে গ্রেপ্তার করা হলো, উমার ফারুক আর রবিউল, দিল্লি পুলিশ এককভাবে এটা করেছে নাকি কলকাতা পুলিশ এর পিছনে ছিল, মানে সহায়তা করেছিল দিল্লি পুলিশকে? এটা আমাদের জানার ভীষণ দরকার। যদি কলকাতা পুলিশ সহায়তা করে থাকে, তাহলে কিভাবে সহায়তা করেছিল বঙ্গবাসীর নিশ্চয়ই জানার অধিকার আছে। আর যদি কলকাতা পুলিশের কাছে কোনো খবরই না থাকে, দিল্লি পুলিশ এককভাবে অভিযান চালায় কলকাতা পুলিশকে না জানিয়ে, সেটাও বা কেন হলো, সেটাও জানার প্রয়োজন আছে। অনেক ধোঁয়াশা। এই ধোঁয়াশাগুলো আশা করি আমাদের রাজ্য পুলিশের মাননীয় ডিজি ব্যাখ্যা করবেন। শুনলাম মুর্শিদাবাদ আর কোন জেলা থেকে দুজনকে ধরা হয়েছে গুপ্তচর বৃত্তির সন্দেহে, সেটা আবার এসটিএফ ধরেছে আমাদের রাজ্যে। তারা পাকিস্তানে বসে থাকা আইএসআই এজেন্টদের তথ্য পাঠাবে। কোথায় আমরা দাঁড়িয়ে আছি? এই যে বাংলা বললে আক্রান্ত হচ্ছে, এই যে ন্যারেটিভ তৃণমূল তৈরি করছে, একবার ভেবে দেখুন তো কারা আক্রান্ত হচ্ছে। এবং ভিন রাজ্যে কাজ করা পশ্চিমবঙ্গের বাঙালিরা বা অন্য বাঙালিরা চিনিয়ে দিচ্ছেন যে এদের আইডেন্টিটি সন্দেহের ঊর্ধ্বে নয়, না বাংলাদেশি হতে পারে। তারপরে তো পুলিশ যাচ্ছে। কোন পশ্চিমবঙ্গের বাঙালি আক্রান্ত হচ্ছেন না, একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটতে পারে, সেটাকে আমি অস্বীকার করছি না। হয়তো কোথাও বাড়াবাড়ি হয়েছে, সেটাও অস্বীকার করছি না। বাংলা ভাষা আক্রান্ত হয়নি, বাঙালি আক্রান্ত হয়নি। ভুয়ো আধার কার্ড বানিয়ে তামিলনাড়ুর গার্মেন্ট ফ্যাক্টরিতে চাকরি করছে বাংলাদেশি ন্যাশনাল,
তাদের কাছে বাংলাদেশের পাসপোর্ট, ভারতীয় নাগরিক সেজে আছে, হয়তো ভোটও দেয়। লস্করে তৈবা জঙ্গি। তাহলে বাইরের রাজ্যে যদি পুলিশ প্রশাসন নজরদারি শুরু করে এদের উপর, তাতে এটা কি বাংলার উপর আক্রমণ না বাংলা ভাষার উপর আক্রমণ? সবার আগে দেশের সুরক্ষা, আমাদের সুরক্ষা। কেউ যদি সুরক্ষার প্রশ্নে চোখ বুজে থাকে, শীতগুমে থাকে, আমাদের কিছু করার নেই। কয়েক কোটি বাঙালি বাইরে আছে। আরে বেঙ্গালুরু শহরে বাংলা কার্যত সেকেন্ড ল্যাঙ্গুয়েজে পরিণত হয়েছে। কোথায়? আমি তো কখনো শুনি না কেউ আক্রান্ত হয়েছে। কিছুদিন আগে আমি বেঙ্গালুরুতে ছিলাম অনেকদিন, সেখানে মুর্শিদাবাদের কয়েকজন যুবকের সঙ্গে কথা হলো, 16 বছর ধরে আছেন, গর্বিত ভারতীয়, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, কেউ তাদের টিকি স্পর্শ করে না, কারণ তাদের ক্রেডেনশিয়াল এস্টাবলিশড। যেখানে ক্রেডেনশিয়াল এস্টাবলিশ নয়, যেখানে সন্দেহের অবকাশ আছে, সেখানে জাতীয় নিরাপত্তা, দেশের সুরক্ষার স্বার্থে পুলিশ জিজ্ঞাসাবাদ করবে না, অভিযান চালাবে না। এই তো বেরিয়ে আসলো, তো র্যাকেট তো বাস্ট হলো। 7 জন বাংলাদেশি, এর মধ্যে একজন উমর ফারুক, সে মালদার লোক। আর কতদিন আমরা শীত ঘুমে থাকবো? আপনার বাড়ির পাশে আনসার আল্লাহ বাংলার জঙ্গি ঘর ভাড়া নিয়ে নেই তো? লস্করে তৈবা স্লিপার সেলের সদস্য ঘর ভাড়া নিয়ে নেই তো? আপনি জানবেন কি করে? জানার দায়িত্ব গোয়েন্দাদের, পুলিশের। বলতে বাধ্য হচ্ছে, পশ্চিমবঙ্গের পুলিশ বাহিনী কিন্তু পেশাদার বাহিনী, কিন্তু তাদের কর্মক্ষমতাকে রাজনৈতিক কারণে অনেক সময় হ্রাস করা হয়। তাদের প্রফেশনালিজম নিয়ে প্রশ্ন ওঠে। আমাদের শীত ঘুম থেকে উঠে জেগে ওঠার সময় হয়েছে। খুব ভালনারেবল অবস্থায় আমরা আছি। কিন্তু এই র্যাকেটটা বাস্ট হয়েছে, এরকম আরো লোকজন নেই? স্লিপার সেল, লস্কর, আইসিস, কে বলতে পারে? কোনো গ্যারান্টি আছে? মুক্ত সীমান্ত দিয়ে কতজন ঢুকেছে অনুপ্রবেশকারী, তারপরে তাদেরকে রেড কার্পেট বিছিয়ে দেশের পরিচয়পত্র বানিয়ে দিয়ে ভারতের জনসমুদ্রে মিশে গেছে, এখানে ওখানে কাজ করছে। তারা যে জঙ্গি মতাদর্শের অনুসারী নয় তার গ্যারান্টি? এই যে 6 জন তো গার্মেন্ট ফ্যাক্টরিতে কাজ করতো তামিলনাড়ুতে, কেউ গুনাক করে টের পেয়েছে যে এরা জঙ্গি মতাদর্শে দীক্ষিত এবং লস্করে তৈবার জঙ্গি? যখন এই র্যাকেটটা বাস্ট হলো তখন সব জানা গেল। বঙ্গবাসী, দয়া করে শীত ঘুম কাটিয়ে উঠুন, বিপদ আপনার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.